কৃষাণুর পাঠশালাতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে ক্লাস 5-এর 9 নম্বর স্কুল ইটাহার হাই স্কুল এই অঙ্কের স্কুলটা থেকে সবগুলো অঙ্ক আমি এখানে করে দেখানোর চেষ্টা করেছি। সো তোমরা মন দিয়ে ক্লাসটা দেখো। এখানে শুধু অঙ্কের সাথে আরও অনেক তথ্য দেওয়া আছে। চলো দেখো, প্রথম প্রশ্নটা দেখো, একটি চোঙের কটি বক্রতল থাকে? দেখো, প্রথমত চোঙ হলো এগুলো কোণ, তাহলে এর বক্র এইভাবে যদি আমরা কোনো চোঙকে যদি এইভাবে রাখি, এভাবে থেকে যায় তো একটা টোপর বা ধরো তোমার আইসক্রিমের কোণ যেগুলো, এগুলোকে যদি সমান্তলে রাখি আমরা, তাহলে সমান্তলে একটা থেকে যায়। আর এইভাবে দেখো, এইগুলো কিন্তু গড়াতে থাকে। এই গড়ানো যেগুলো সমান না, সেগুলোকে বলে বক্রতল। তাহলে এই বক্রতল কটা? একটা। 5 পয়সা সমান সমান কত টাকা? 5 পয়সা। দেখো, আমরা যখন কোনো টাকাকে পয়সা করতে যাই তাহলে কী করি? তাকে 100 দিয়ে গুণ করি, তাই তো? কিন্তু যখন আমরা পয়সাকে টাকায় তৈরি করব, তখন আমরা টাকাকে পয়সা করার সময় গুণ করব। আর উল্টোটা দেখো, উল্টোটা কি? পয়সাটাকে টাকা করতে গেলে আবার কী হবে? 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 5কে যদি আমি 100 দিয়ে ভাগ করি, তাহলে দুটো শূন্যর জন্য 2 ঘর, এক ঘর আছে, আরেকটা ঘর আমাকে ধার নিতে হবে, যে তার আগে একটা দশমিক বসিয়ে দেবো। এত তার দেখতে ভালো লাগে না বলে তার আগে একটা 0.05 টাকা। ক্লিয়ার? তারপরে গ নাম্বারটা দেখো। গ নাম্বারে কী বলেছে? 3, 7, 8, 9 আর 0 দিয়ে এই অঙ্কগুলো দিয়ে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখো। সব থেকে ছোটো যে সংখ্যাটা তৈরি হবে সেটা লিখতে হবে। দেখো, সব থেকে ছোটো বলতে এখানে 0 আছে, তো 0 দিয়ে আমরা কোনো কিছু শুরু করি না। কোনো সংখ্যাকে তুমি বলো 0.3 টাকা, 0.30 টাকা, এরকম কিছু বলো কি? বলো না তো। তাহলে আমরা সব থেকে ছোটো সংখ্যা 0-র পরে যেটা, সেটা দিয়ে শুরু করবো। দেন কে আছে এখানে? 3। তারপরে ছোটো সংখ্যা এই 0টাকে তারপরে ভরে দেবো। এবার তারপর থেকে ছোটো থেকে বড়ো। তারপরে দেখো 7 আছে, 8 আছে, 9। এই হয়ে গেল তোমার 5টি অঙ্ক দিয়ে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা। বৃত্তের বৃহত্তম জ্যা কোনটি? প্রতিটা স্কুলে একই প্রশ্নই আসছে। আমরা প্রতিটা স্কুলে আমি বলেছি, একটা বৃত্ত, তার মাঝখান দিয়ে যেটা যায় সেটা হলো বৃত্তের ব্যাস। আর জ্যাটা কি? জ্যাটা হলো একটা বৃত্তের পরিধি, এক পাশের পরিধি থেকে আরেক পাশের পরিধি যদি স্পর্শ করে, তাহলে যেই বিন্দুটা স্পর্শ করে সেটাকে বৃত্তের জ্যা বলে। তাহলে দেখো, এইখান থেকে এইটা স্পর্শ করছে, তাহলে এইটাও তো স্পর্শ করছে এটাকে, এই পরিধিকে স্পর্শ করছে এবং মাঝখান দিয়ে যাচ্ছে কেন্দ্র। তাহলে বৃত্তের বৃহত্তম জ্যা হলো বৃত্তের ব্যাস। এটাকে ব্যাস বলে, আমরা সবাই জানি। তাহলে বৃত্তের বৃহত্তম জ্যা হলো কোনটা? বৃত্তের ব্যাস। উমোটা 169 কার বর্গমূল? দেখো, 169 বর্গমূল বলতে 169, এটাকে ভাঙো, 13 গুণ 13, দুটো 13 থেকে একটা, মানে দুটো 75 থেকে একটা ভালো 13 বেরোবে। 13 13 169। নেক্সট দেখো, বলেছে 24 ভাগ 1000 সমান সমান কত? এটাকে তোমরা কিছুই করবে না, ওইভাবে পাতিয়ে কিন্তু ভাগ করতে যাবে না, যেহেতু 1 নম্বরের প্রশ্ন। তাহলে কি করব? এইভাবে ভাগ করব। দেখো, এইভাবে ভাগ করাটা কত সোজা। কটা শূন্য আছে? একটা, দুটো, তিনটে শূন্যর জন্য 3 ঘর, কিন্তু আমাদের আছে 2 ঘর। তার আগে একটা ঘর আমাদের ধার নিতে হবে। 0, 2, 4, তার আগে একের জন্য একটা দশমিক বসবে। দেখতে ভালো লাগে না, তার জন্য তার আগে একটা 0 বসিয়ে দেবো। এই হয়ে গেল এই ভাগটা। দেখো, পাতিয়ে করলে কিন্তু অনেক বড় হতো, ভুল হওয়ার চান্স ছিল, কিন্তু এখানে কোনো রকম ভুল বা টাইমও লাগছে না। আর 1 নম্বর তুমি ইজিলি পেয়ে যাবে। আর দেখো 6 নম্বর। 6 নম্বর কি বলেছে? কোনো বর্গক্ষেত্রের অর্ধ পরিসীমা 20 সেমি হলে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কত? আচ্ছা, বর্গক্ষেত্র মানে কি? যার প্রত্যেকটা বাহু সমান। অর্ধ পরিসীমা মানে কি? এইটা যোগ এইটা। দেখো, 4টে বাহু যোগ করে পুরো পরিসীমা হবে। আর অর্ধেকটা মানে কি? দুটো বাহু যোগ করে আমার 20 হবে। তাহলে এই দুটো যদি যোগ করে 20 হয়, তাহলে এক একটা কত? এক একটা 10 10 করে। এটা 10, এটা 10, এটা 10, এটা 10, তাই না? তাহলে হলে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কত? 10 সেমি। 10 সেমি কী করে পেলাম? 20 ভাগ 2 সমান সমান 10 সেমি করে দেবে, ব্যাস, এটুকু হয়ে গেল। পরেরটা দেখো, বর্গের জ কী বলেছে? 1 ডজন কলার দাম 48 টাকা হলে একটি কলার দাম কত? 1 ডজন মানে কি? 12টি কলার দাম 48 টাকা। তাহলে দেখো, ধরো এই কলমটার দাম 5 টাকা। আচ্ছা, 5 টাকা না, হ্যাঁ 5 টাকা। 5 টাকা যদি এই কলমটার দাম হয়, 10টা কলমের দাম কত? 10টা কলমের দাম হবে 50 টাকা। ঠিক আছে? তাহলে 10টা কলমের দাম হলো 50 টাকা। একটা কলমের দাম কত? পার হেড কত করে পড়ছে? তাহলে আমি ওই যত টাকা আছে সেই টাকাটাকে আমি সংখ্যাটা দিয়ে ভাগ করে দেবো। তাহলে 50 টাকাকে 5 দিয়ে ভাগ করবো, তাহলে প্রত্যেকটা কলমে, মানে 10টা কলম আছে, 50কে আমি 10 দিয়ে ভাগ করবো, তাহলে হয়ে যাবে আমার 5 টাকা করে। সেরকমভাবে দেখো, একটা কলম 12টা, মানে 1 ডজন মানে তো 12টা, তোমরা জানো। 12টি কলার দাম 48 টাকা। তাহলে একটি কলার দাম কত? 48 ভাগ 12, 4 12 48 হয়ে গেল। তাহলে একটি কলার দাম কত? 4 টাকা। ঠিক আছে? ক্লিয়ার? নেক্সট অঙ্ক দেখো, সমবাহু ত্রিভুজের একটি কোণের মান কত? সমবাহু, আগে নাম্বারটা দিয়ে নিই। নাম্বারটা হলো 6 নাম্বার।
সমবাহু মানে কি, এই বাহুটা যত, ধরো আমি এই বাহুটা 3 নিলাম, এই বাহুটা 3 নিলাম, এই বাহুটা 3 নিলাম। আমরা জানি তুমি পৃথিবীতে যেইভাবেই ত্রিভুজ আঁকো না কেন, যতভাবেই হোক, তার 3টে কোণের যোগফল, এইটা এইটা এটা 3টে কোণকে যোগ করে সর্বদা 180 ডিগ্রি হবেই হবে। 3টে কোণের যোগফল সর্বদা 180 ডিগ্রি হতেই হবে। তাহলে সমবাহু ত্রিভুজের যদি প্রত্যেকটা বাহু যদি সমান হয়, তাহলে এই কোণটাও যত, এই কোণটাও যত, এই কোণটাও তো ততই হবে। তাহলে টোটালে আবার 3টেকে যোগ করে 180 হচ্ছে। তাহলে টোটালে 3টে মিলে যদি 180 হয়, প্রত্যেক 3জনই যদি সমান সমান ভাগ করে নেয়, তাহলে 3জনে সমান সমান ভাগ করে নেবে। 3কে 180কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 60 ডিগ্রি, মানে 60 ডিগ্রি। তাহলে এইটা 60, এটা 60, এটা 60, যোগ করে দেখো 60 60 60, 3 × 318, 180 ডিগ্রি হচ্ছে। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কতে কী বলেছে? 1-এর 5 যোগ তোমার 2-এর 5, এদের লসাগু কত? 5 5 5 5ই থাকছে। তার মানে 1-এর সাথে 1 যোগ 1 গুণ 1 যোগ 2, 2-কে 3, 3-এর 5 হয়ে গেল অঙ্ক। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট দেখো 2-এরগুলো বড় থেকে ছোট সাজাও। আচ্ছা, প্রথমে বড় সংখ্যা দেখো, 1-এর 2, 1-এর 3, 4-এর 5, 2-এর ক নাম্বারটা কিন্তু। হ্যাঁ, তাহলে এইখানে কে বড় কে ছোট করতে গেলে প্রথমে আমরা কি করব? এই সংখ্যাগুলো লসাগু করব। লসাগু কত? 5 সব থেকে বড়, 5-এর ভিতরে 5 দুগুণে 10, 10-এর ভিতরে 3 যায় না, 2 যায়, 3 5 15, 4 5 20, 20-র ভিতরেও 3 যায় না, 5 5 3 5 15, 15 2 30, 30 হবে লসাগু। তাহলে 30 এর লসাগু, 30 হতে গেলে এখানে 1-এর 2 এই সংখ্যাগুলোকে আমি সাজাবো। 1-এর 2-কে 30 বানাবো। 30 বানাতে গেলে একে 15 দিয়ে গুণ, একেও 15 দিয়ে গুণ। একে 30 বানাবো, একে 30 বানাতে গেলে 1-এর 3-কে 10 দিয়ে গুণ, একেও 10 দিয়ে গুণ। একে 30 বানাবো, 30 বানাতে গেলে আমার একেও 6 দিয়ে গুণ, একেও 6 দিয়ে গুণ। তাহলে দেখো নিচেরগুলো সব সমান হয়ে গেল। 15-কে 15, 15 দুগুণে 30, 30 10, 30 4 6 24। তাহলে দেখো যে সব থেকে ওপরে বড় হবে সেই সব থেকে বড় 30 ভাগের মধ্যে 24 ভাগে পাচ্ছে, 30 ভাগের মধ্যে 15 ভাগে পাচ্ছে, 30 ভাগে 10 ভাগে পাচ্ছে। তাহলে ইজিলি আমরা এটাকে করতে পারলাম বা সাজিয়ে নিতে পারলাম বড় থেকে ছোট। তাহলে বড়কে এখানে বড় হলো 24-এর 30, তাহলে 24-এর 30-এর ভগ্নাংশটা কার? 4-এর 5, তাহলে 4-এর 5 সব থেকে বড়। এর থেকে বড়কে মানে এরপরে সেকেন্ড বড়কে, সেকেন্ড বড় হলো 30 ভাগের 15 ভাগ, তার মানে এটা 1-এর 2। তারপরে সব থেকে ছোট হলো 1-এর 3। তাহলে হয়ে গেল বড় থেকে ছোট সাজানো খুব সহজে। ঠিক আছে, পরের অঙ্কটা দেখো, বিয়োগ করো। এই বিয়োগ কিন্তু খুব সোজা, তবুও আমি জানি তোমরা অনেকেই ভুল করো, এই দশমিক দেখেই তোমরা ভুল করে দাও। প্রথমে 2.555 লিখলাম, এবার এটাকে আমরা বিয়োগ করব। 5 বড় তাই 5 দিলাম, দশমিকের আগে 2 আছে তাই দশমিকের আগে 2 দিলাম, বাকি দশমিকের পরে যা থাকবে হাবি যাবি সব পরে লিখব। 5 5 5। এবার দেখো ওপরে শূন্য ফাঁকা ফাঁকা লাগছে তাই আমরা শূন্য বসিয়ে যাব, কোনো অসুবিধা নেই। এবার বিয়োগ দাও। 5-এর থেকে 5 আছে কত হলে 10 হবে? 5 আছে, 5 আছে কত হলে 10 হবে? 5 হলে হাতের 1 থাকলে 4, 5 আছে কত হলে 10 হবে? হাতের 1 থাকবে 4, আর 2 আছে কত হলে 5 হবে? 3 হলে, আর এখানকার যে হাতের 1টা সেখানে চলে আসলো, সেটা হয়ে যাবে 2, 2.445 হয়ে গেল অঙ্কটা। গতে সরল করো, সরলটা দাঁড়াও আমরা গ নাম্বার। গতে আমাদের সরল করতে হবে। সরলটাকে পাতিয়ে নিই তোমাদের জন্য, সেকেন্ড সরলটা পাতিয়ে নিই। গ নাম্বারে 16 8 5 বিয়োগ 2 2 -1 -1 হলো। দেখো সবার আগে ব্র্যাকেটের ভিতরে কাজ করব, তাহলে 1-এর সাথে এইগুলো আগে এইটা করে নেব, সবগুলো বাকিগুলো লিখে যাব। জাস্ট লেখা কাজ আমাদের এখন। 2 এটাকে একসাথে করব। 1 আর 1 মাইনাস আর মাইনাস মানে বিয়োগে বিয়োগে যোগ হয়, তাহলে 1 1-এ যোগ করলে কত হবে? 2 হবে। আর চিহ্ন কোন কাটটা হয় বড়টা, তাহলে এখানে তো সমান, দুটো সমানই চিহ্ন, তার মানে মাইনাসই হবে, -2 হলো। আচ্ছা আচ্ছা, এখানে একটা টিক্স আছে, এর জন্য অঙ্কটা দিয়েছে। কী টিক্স বলে দিচ্ছি। 5 - 2, 2-এর থেকে 2 বাদ দিলে 0 হয়। তাহলে আমরা জানি পৃথিবীতে শূন্যর সাথে যা গুণ করবো সব 0 হয়ে যাবে, তাহলে 2-এর সাথে 0 গুণ করলে 0, পুরোটা মিলাম 0 হয়ে গেল। তাহলে এখানে থাকলো কত? 16 8 বিয়োগ 5 বিয়োগ 0, এটা না লিখলেও হতো, তোমাদের জন্য আমি লিখলাম। তাহলে দেখো হয়ে গেল। এটাকে আমি তুলেও দিতে পারি, পরের লাইনে লিখবো না। 8 বিয়োগ 5, 8-এর থেকে 5 বাদ দিলে কত থাকবে? 3, তাহলে 3 16 48 হয়ে গেল সরলটা।
এবার ঘ নাম্বার করব। ঘ দেখতে পাচ্ছ তোমরা? আচ্ছা, ঘ একটি মালগাড়ি 6 ঘন্টায় 210 কিমি পথ যেতে পারে, 5 ঘন্টায় কত দূর যেতে পারবে? প্রথমত সমস্যাটি গণিতের ভাষায় সমস্যাটি লিখে নেব। গণিতের ভাষায় সমস্যাটি লিখে নিলাম। এবার হলো আমার কী বের করতে হবে? কিমি, তার মানে আমার সময় বা ঘন্টা, আর হলো দূরত্ব। 6 ঘন্টায় যায় 210 কিমি, 5 ঘন্টায় কত যাবে? দেখো, ঘন্টা যদি বাড়ে তাহলে আমার দূরত্ব যেতে বেশি সময় লাগবে। অতএব ঘন্টা, যত ঘন্টা তুমি গাড়ি চালাবে বা যত ঘন্টা তুমি গাড়িতে চড়বে তত বেশি দূর যাবে না? তুমি যদি এখান থেকে ধরো তোমার বাড়ি থেকে তুমি একটা 60 কিলোমিটার দূরে যাবে, তাহলে তোমার যতটা সময় লাগবে ধরো 2 ঘন্টা টাইম লাগলো সাপোজ। তুমি সেইখানে তুমি এখন 100 কিলোমিটার যাবে, তাহলে তোমার সময়টা বেশি লাগবে, তাই না? সেরকমভাবে আমার ঘন্টা যত বাড়বে দূরত্ব তত বেশি যাব, আবার ঘন্টা যত কমবে দূরত্ব তত কমবো। তাহলে কী লিখবো? সময় ও দূরত্ব সরল সম্পর্ক। ক্লিয়ার? সরল সম্পর্ক হলে 6 ঘন্টায় যায় 210 কিমি, 1 ঘন্টায় যায় কত? 6 ঘন্টায় যদি এত যায় তাহলে 1 ঘন্টায় কত যাবে? 210 ভাগ 6, তাই তো? তাহলে কাটলে হবে 3 6 18, 6 দুগুণে 12, মানে 6 3 দিয়ে কাটছে, 3 দুগুণে 6, 3 7 21, 0 70 35। তাহলে কত হলো? 35। এবার 1 ঘন্টায় যায় 35 কিমি, আর আমার বলেছে কত? 5 ঘন্টায়। তাহলে 5 ঘন্টায় যায়, ধরো তুমি 1 ঘন্টায় যদি 60 কিলোমিটার যাও তাহলে 2 ঘন্টায় কত যাবে? 2 ঘন্টায় তুমি 60 গুণ 2 যাবে, তাই না? তাহলে সেরকম তুমি যদি 1 ঘন্টায় 35 কিলোমিটার যাও তাহলে 2 ঘন্টায় কত যাবে? 5 ঘন্টায় কত যাবে? 5 গুণ 35 কিলোমিটার, 35 গুণ 5, 5 5 25 নামে 5, 3 5 15, 16 17, 175 কিমি যাবে। হলো অঙ্কটা? বুঝতে পারলে? চতুস্থলকের তলগুলি কীরকম হবে? চতুস্থলকের তলগুলো হবে, কোথায় গেল? চতুস্থলকে একটা চতুস্থলকের তলগুলো হয় সবসময় একটা কম হয়। চতুস্থলক মানে 4টে থাকবে, 4টে কোণা, আর তার তল হবে 3টে। তাহলে চতুস্থলকের তলগুলো হবে কি? সবসময় 3টে বাহু দ্বারা সীমাবদ্ধ যে চিত্র হয় সেটাকে বলবো কি? ত্রিভুজাকার। তাহলে যদি ধরো চতুস্থলক আছে, পঞ্চভুজাকৃতির তল কীরকম হবে? পঞ্চভুজাকৃতির তল হবে তোমার চতুস্থলক। আবার চতুস্থলকের তল হবে কি? ত্রিভুজাকার, মানে সবসময় একটা কম হয়, যেটা বলে তার থেকে একটা কম হয় তল। বিয়োগ করো, বিয়োগ করতে বলেছে এটা 7 পূর্ণ 8 9 বিয়োগ 5 পূর্ণ 1 6। ওকে, তাহলে প্রথমে আমরা কি করব? এটাকে ভেঙে নেব। 7 যোগ 8 9 বিয়োগ 5 যোগ 1 6 হলো। এটুকু ক্লিয়ার? বুঝতে পারলে? এবার দেখো এই ব্র্যাকেটগুলোকে তুলব। 7 যোগ 8 9, এবার ব্র্যাকেটে প্লাসে মাইনাসে মাইনাস, 5 প্লাসে মাইনাসে মাইনাস 1 6। তাহলে 7 থেকে সংখ্যাগুলো বিয়োগ দেবো, আর ভগ্নাংশ থেকে ভগ্নাংশ বিয়োগ দেবো। ক্লিয়ার? তাহলে দেখো সংখ্যার থেকে সংখ্যা, 5-এর থেকে 7 বাদ দিলে কত থাকে? 2, আর চিহ্ন হয় কারটা? বড়টারটা হয়, ঠিক আছে? আর বাকি রইল কি? 8 9 বিয়োগ 1 6। তাহলে 2টা রয়ে গেছে, 2টা থাক 2-এর মতন, 2কে নাড়বো না। বাকি যেটা আছে সেটার সাথে আমাদের এখন সম্পর্ক। 6 আর 9-এর লসাগু কত? 9 বড়টা, 9কে 9, 9 দুগুণে 18, 3 6 18, তার মানে 18 হলো আমাদের লসাগু। 9 আছে কত হলে 18 হবে? 2 হলে 9-এর সাথে 2 গুণ, 9 দুগুণে 18, তাহলে 8-এর সাথে 2 গুণ করবো, 8 দুগুণে 16 বিয়োগ 6, 6-এর সাথে কত গুণ করলে 18 হবে? 6-এর সাথে 3 গুণ করলে, তাহলে 3 যদি আমি নিচে গুণ করি ওপরের সাথেও 3 গুণ করবো, 3, তাহলে হবে 2 যোগ 16 থেকে 3 বাদ গেলে হবে 13 18। তাহলে 13 18, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি 2 পূর্ণ 13 18। দেখো যদি প্লাস চিহ্ন থাকে আমরা এই ভাঙা এই চিহ্নটাকে ভেঙে এভাবে লিখতে পারি, তাহলে এই প্লাসটাকে তো ভেঙে আবার রিভার্সে এরকম লিখতে পারি, তাহলে প্লাসটাকে তো ভেঙে আমি এরকম লিখতেই পারি, তাই না? দেখো তাহলে এইরকম যদি আমি করি, এইভাবে যদি আমি অঙ্কটাকে করি, তাহলে কি হচ্ছে? তোমাদের এই যে এই ভগ্নাংশগুলোকে ভাঙা 7 মানে এই গুণ করে 5 6 30 আর 1 31 7 63 সাথে 8 যোগ করে এই জিনিসগুলো আর করতে হবে না, ঠিক আছে? এই জিনিসগুলো থেকে বাঁচার জন্য আমি এই পদ্ধতিটা করলাম, ঠিক আছে? তো চলো নেক্সট অঙ্ক। পরের অঙ্কটা দেখো, বাজার থেকে সকালে বাবা 3/4 কিগ্রা চিনি এনেছে। তাহলে বাজার থেকে সকালে 3/4 কিগ্রা চিনি কিন্তু এনেছে, আর বাড়িতে 1/5 গ্রাম চিনি ছিল। এত চিনি আনা হয়েছে, আর 1/5 চিনি ছিল। তাহলে দেখো এটা আনা হলো আর এটা আগের থেকে ছিল, তাহলে মোট চিনি কতটা হলো? এই দুটোর যোগফল। অতএব মোট চিনি হলো 3/4 যোগ 1/5। এদের লসাগু করো, 4 5 20।
4-এর সাথে কত গুণ করলে 20 হবে? 5 গুণ করলে। এর সাথে যত গুণ করবো সেটা আবার এর সাথেও করবো। তাহলে 4-এর সাথে 5 গুণ করলে 20 হচ্ছে, সেই 5টা আবার এর সাথে করলে 3-5 15। 5-এর সাথে কত গুণ করলে 20 হবে? 4 গুণ করলে, 4-5 20, সেই 4টা আবার এর সাথে গুণ করবো, 4-একে 4, তাহলে কত হলো? 15 আর 4 19, 19-এর 20 হলো। এবার এত অংশ চাল মানে চিনি, এত কেজি চিনি, আর মানে টোটালে এখন চিনি থাকলো। এবার কি বলেছে? মা সারাদিনে 9/10 অংশ চিনি খরচ করেছে। মা খরচ করেছে 9/10 কেজি, মানে বাংলায় লিখবে তোমরা কিগ্রা, ঠিক আছে? খরচ করেছে। তাহলে এবার এখন কত চিনি পড়ে আছে? তার মানে এইটা আমার মোট চিনি আর এটা খরচ করেছে। এবার মোট যেটা ছিল সেটার থেকে আমার খরচ যেটা হয়েছে সেটা বাদ দিলে আমার পড়ে থাকবে। অতএব এখন চিনি পড়ে আছে কত? টোটালে 19-19-এর 20 বিয়োগ 9/10, এটা লসাগু কত? 20 আর 10-এর লসাগু কত? 20। 20-এর সাথে কত গুণ করলে 20 হবে? 1 গুণ করলে, সেই একটা আবার 19-এর সাথেও করবো, 19-একে 19। 20 10-এর সাথে কত গুণ করলে 20 হবে? 2 গুণ করলে। 2 গুণ করলে তাহলে 10 দুগুণে 20, আর সেই 2টা আবার 9-এর সাথেও গুণ করবো, তাহলে 9 দুগুণে 18। তাহলে কত হচ্ছে? 18 19, 1-এর 20, 1-এর 20 কেজি চিনি পড়ে আছে। ক্লিয়ার? 1-এর 20 কেজি চিনি এখন পড়ে আছে। ওকে, চলো দেখো এবার আমার এই অঙ্কগুলো শেষ হলো। এই অঙ্ক বলতে মানে তোমার ওই ইয়েরগুলো, 2-এরগুলো। এবার 3-এরগুলো শুরু হবে। 3-এরগুলো 3 নম্বরের এখানে বলেছে 4টি প্রশ্ন, 4টি মানে 3 করে এক একটা, 3 নম্বরের 3 করে। 3-এর ক, ছবি অঙ্কন করো ও চিহ্নিত করো। আচ্ছা, ছবি আঁকতে হবে এবং চিহ্নিত করতে বলেছে। ছবি ধরো, ছবি কার ছবি আঁকবো? প্রথমত স্থূলকোণ। স্থূলকোণ কাকে বলে? স্থূলকোণ হলো সেই কোণগুলোই যাদের মান 90 ডিগ্রির থেকে বেশি। তাহলে দেখো একটা ত্রিভুজ, একটা কোণ আঁকলাম আমি, এটা এই সোজাসুজি হলে 90 ডিগ্রি হতো, তার থেকে বেশি, এটা হলো স্থূলকোণ। এবার তোমরা কম্পাসের সাহায্যে করবে এবং মেপে দেখবে কত ডিগ্রি, সেটা লিখে এখানে লিখবে, লিখে বলবে 90 ডিগ্রির থেকে বেশি, তাই এটা হলো স্থূল কোণ। আর সমদ্বিবাহু, আচ্ছা প্রথমটা তো কোণ আঁকতে বলেছে, কোণ আঁকলাম, আর পরেরটা আবার ত্রিভুজ আঁকতে বলেছে। সমদ্বিবাহু ত্রিভুজ, দুটো বাহুকে সমান দেবে, দিলে আর একটাকে বাড়িয়ে দেবে, নাম দেবে ABC, এখানে লিখবে AB সমান সমান AC, সমবাহু, অর্থাৎ ত্রিভুজ ABC সমদ্বিবাহু ত্রিভুজ। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক দেখো। ডেভিড, খ নাম্বার, ডেভিড 480 মিনিটে 240 পৃষ্ঠা পড়তে পারে। কত ঘন্টায় সে 540 পৃষ্ঠা পড়তে পারবে? আচ্ছা, তাহলে আমাদের সেই সমানুপাতের অঙ্ক, কোনো অসুবিধা নেই। সমস্যাটি লিখবো, গণিতের ভাষায় সমস্যাটি লিখবো। সমস্যাটি বের করতে হবে কত? পৃষ্ঠা পড়তে হবে, সময় বের করতে হবে। তাহলে প্রথমে আমার পৃষ্ঠা আর হলো সময়। পৃষ্ঠা কত? 240 পৃষ্ঠা কত সময়? 480 এখানে মিনিটে। আর হলো তোমার 540 পৃষ্ঠা কত সময়? দেখো তোমাকে যদি একটা বই পড়তে দিই, যদি 1 পাতার একটা বই পড়তে দিই, তাহলে তোমার কম সময় লাগবে। সেই বইটাই যদি তোমার এখন 20 পাতার হয় তাহলে আরেকটু বেশি সময় লাগবে, এবং সেই বইটাই যদি 100 পাতার হয় তাহলে আরও বেশি সময় লাগবে, তাই না? তাহলে যত তোমার পৃষ্ঠা বাড়বে তত তোমার সময়ও বাড়ছে। অতএব তাহলে পৃষ্ঠার সাথে সময় কী সম্পর্ক? সরল সম্পর্ক। পৃষ্ঠা ও সময় সরল সম্পর্ক। অতএব কী লিখব? 240 পৃষ্ঠা পড়তে 480 মিনিট সময় লাগে। ওকে, এবার দেখো 1 পৃষ্ঠা পড়তে সময় লাগবে কত? 200, যদি ধরো তোমার 240 পৃষ্ঠা পড়তে 480 মিনিট সময় লাগে, মানে এর ডবল। তাহলে 1 পৃষ্ঠা পড়তে কত সময় লাগবে? তোমার 280-তে এত লাগে যদি, তাহলে 1 পৃষ্ঠাতে কত? ধরো 5টা কলমের দাম আছে 10 টাকা, তাহলে একটা কলমের দাম কত? কলম ছাড়ো, তুমি বলো 5টা চকলেটের দাম তোমার 100 টাকা। 5টা তুমি চকলেট কিনলে, ক্যাডবেরি বা কিটক্যাট যে কোনো কিছু একটা কিনলে তোমরা, তোমাদের যেটা ভালো লাগে, তো 5টা চকলেটের দাম হলো তোমার 100 টাকা। তাহলে একটা চকলেটের দাম কত? কি করবো আমরা? ওই 100-কে, আচ্ছা 5 টাকা ছেড়ে দিলাম, আমি বললাম 5টা চকলেট, 10টা চকলেটের দাম, 5টা ছাড়লাম, মানে 10টা ধরলাম, 10টা চকলেটের দাম 100 টাকা, তাই তো? তাহলে একটা চকলেটের দাম কত? 10টা মিলে চকলেটের দাম যদি 100 টাকা দিতে হয় তোমাকে, তাহলে একটার দাম কত হবে? ওই 100-কে 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে একটার দাম বেরোবে, পার হেড কত করে পড়ছে সেটা বেরোবে, তাই না? তাহলে একটা পৃষ্ঠা কত পড়বে? 480 ভাগ 240 সমান সমান 2 কি মিনিট। ওকে, তাহলে 1 পৃষ্ঠা পড়তে যদি 2 মিনিট লাগে, আমার কত লাগবে? 540 পৃষ্ঠা পড়তে সময় লাগবে কত? 540 গুণ 2 সমান সমান 0, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 1080 মিনিট। হলো? ক্লিয়ার হলো অঙ্কটা? নেক্সট অঙ্কটা দেখো।
বাড়ির চৌবাচ্চায় 10.251 লিটার জল আছে, আমি আরও 2 বালতি জল ঢাললাম। ওকে, প্রতি বালতিতে 8.151 মানে 8.151 লিটার জল ধরে। এখন চৌবাচ্চায় কত লিটার জল আছে? সোজা অঙ্ক, ঠিক আছে, তোমরা নিজেরাই পারবে আমি জানি, তবু আমি করে দিচ্ছি। কি বলেছে? বাড়ির চৌবাচ্চায় 10 লিটার 10.251 জল আছে অলরেডি। তাহলে জল আছে, জল ভর্তি রয়েছে কত? 10.251 লিটার। ওকে, আমি আরও 2 বালতি জল ঢাললাম। 2 বালতি ঢেলেছি, কিন্তু প্রতি বালতিতে কত ধরে? 8.151। এরকম ঢেলেছে কটা? দুটো। তাহলে 2 বালতিতে জল কত হয়েছে? 8.151 গুণ 2 করলে কত হবে? 2 একে 2, 5 দুগুণে 10 নামে 0, 2 একে 2, 5 দুগুণে 10 নামে 0, 2 একে 2, আর হাতে রইল 1, 3, আর 8 দুগুণে 16। ঠিকঠাক হলো না, কাটাকাটি হচ্ছে শুধু, আবার করছি। 2 একে 2, 5 দুগুণে 10 নামে 0, 2 একে 2 আর 1, 3.8 দুগুণে 16 এত লিটার। এখন মোট জল আছে কত? অতএব দরকার নেই, লিখব এখন মোট জল আছে। দেখো অলরেডি এতটা ছিল আর এতটা ভরা হলো, তাহলে মোট জল আছে কত? এইটা যোগ এইটা 16.302 যোগ 10.251 যোগ করলে কত হবে? 2 আর 1 3, 5, 3 4 5, 6 2 এত লিটার হলো। বুঝতে পারলে তোমরা অঙ্কটা? শুধুমাত্র যোগ করে দিতে হবে, আর কিছু না। নেক্সট অঙ্ক দেখো, ঘ নাম্বার। কি বলেছে? একটি সৈন্য শিবিরে মোট 3200 জন সৈন্যের 160 দিন খাবার মজুদ ছিল। মানে একটা শিবিরে যদি তোমার 3200 জন সৈন্য থাকে, সোলজার থাকে, তাহলে তোমার 160 দিন পর্যন্ত তারা খেতে পারবে। তাও ঠিক আছে। এবার বিশেষ প্রয়োজনে আরও 800 জন সৈন্যকে নিয়ে আসা হলো। দেখো, যদি 3200 জন খেত তাহলে কিন্তু ওই 160 দিনই কিন্তু খেতে পারতো, কিন্তু তা হয়নি। কী হয়েছে? এবার প্রয়োজন বেঁধেছে, কোনো একটা কারণ হয়েছে, বিশেষ প্রয়োজন, তার জন্য আরও 800 জনকে এনেছে। তাহলে 3200 জন তো অলরেডি ছিল, আরও 800 হয়ে গেল কত? 4000 জন। এখন 4000 জন সৈন্য যদি খায় তাহলে 32 জন খেলে 160 দিন যাবে। এবার 4000 জন খেলেও কি 160 দিনই যাবে? যাবে তো না, তার থেকে কম যাবে নিশ্চয়ই। ধরো তোমাদের বাড়িতে 5 জন আছে, 5 জন তোমরা যা চাল, একটা পরিমাপ মতন চাল কেনো, সেই চালটাতে তোমরা 1 মাস খেলে, ধরো 26 কেজি চালে তোমরা 5 জন খেলে, একটা মাস চলে। এবার তোমাদের বাড়িতে ধরো এক্সট্রা তোমার কোনো আত্মীয় বা বন্ধু আসলো, সে দেখা গেল 10 দিন আরও থাকলো, তাহলে একজন তো বাড়লো। একজনের জন্য কি তখন ওই চালটা কি সমান পরিমাণ যাবে নাকি একটু কম যাবে? নিশ্চয়ই কম যাবে, তাই না? তাহলে আমার লোক সংখ্যা যদি বাড়ে তাহলে খাবারের পরিমাণ তো সেম ছিল, তাহলে খাবারটার দিন সংখ্যা কী হবে? দিন সংখ্যা কম যাবে। মানে বেশি লোকে যদি খায় তাহলে কম দিন খেতে পারবে, তাই না? তাহলে এবার দেখো অঙ্কটাকে দেখো, কী লিখবো? সমস্যাটি প্রথমত জন বা সৈন্য আর দিন। তাহলে কী লিখবো? প্রথমে 3200 জনে খায় 160 দিনে। এবার আরও 800 জন আসাতে কত হলো? 3200 যোগ 800 সমান 4000। 4000 জনে কত দিনে খাবে ওই চালটা, মানে ওই খাবারটা? তাহলে কী লিখবো? জন যদি বাড়ে, ধরো যত জন হবে তখন দিন সংখ্যা তোমার কম লাগবে, মানে কম যাবে। 32 জন খেলে 160 জন যেত, এই 160 দিনেরই খাবারটা 4000 জনে যদি খায় তাহলে নিশ্চয়ই আরও কম দিন যাবে। অতএব জনের সাথে দিন কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, ব্যস্ত সম্পর্ক। আচ্ছা, ব্যস্ত সম্পর্ক হলে দেখো 3200 জনে 160 দিনে খায়। 3200 জনে যদি 160 দিনে খায়, সেই খাবারটা যদি একদিনে একজন খায়, তাহলে তো সে কত বছর ধরে খাবে তার ঠিক নেই, তাই না? তাহলে তার বেশি দিন লাগবে। কত বেশি দিন লাগবে? 160 গুণ 3200 এত দিন। এবার আমার তো একজন না, আমার আছে 4000 জন। 4000 জনে যদি খায় তাহলে কত খাবে? একজনে যদি এতটা খায় তাহলে 4000 জনে কত খাবে? 4000 দিয়ে ভাগ হবে। কেন বলো তো? একজনে খেলে তো বেশি খাবে, আর 4000 জনে খেলে তো কম দিন যাবে। তার জন্য আমার যেহেতু ব্যস্ত সম্পর্ক হলে ভাগ হয়, দিয়ে এই শূন্য আমি কেটে দেবো, এই শূন্য আমি কেটে দেবো। 160 16 জন আছে, মানে এবার 16 থাকলো, তাহলে 4 4 16 সমান 4 দুগুণে 8, 3 4 12, 128 দিন
যাবে। আগে যাওয়ার কথা ছিল কত 160 দিন, এখন সেই খাবারটা 128 দিন যাবে। ওকে, ক্লিয়ার হলো অঙ্কটা? নেক্সট অঙ্কটা দেখো। 90 মিটার দৈর্ঘ্য 60 মিটার প্রস্থের আয়তাকার মাঠের অর্ধ পরিসীমা কত? একটা মাঠ আছে যার 90 মিটার হলো দৈর্ঘ্য আর 60 মিটার হলো প্রস্থ। প্রস্থের আয়তাকার মাঠের এটা আয়তাকার মাঠ দেখেই বোঝা যাচ্ছে যে দৈর্ঘ্য বড় এবং প্রস্থ ছোট, তাহলে তো আয়তক্ষেত্র হয়। তাহলে আয়তাকার মাঠের কি বলেছে? অর্ধ পরিসীমা। পুরো চার দিকটা যোগ করলে সেটা হয় পরিসীমা, আর অর্ধ পরিসীমা মানে এক সাইড যোগ এক সাইড। অর্ধ পরিসীমা সমান সমান কত? 90 যোগ 60, 0, 9 আর 6 হলো 15, 150 মিটার না কিসে দিয়েছে? মিটার। এত মিটার হয়ে গেল তোমার এই অঙ্কটা। এবার নেক্সট অঙ্কগুলো দেখো। 4 দাগে যে অঙ্কগুলো দিয়েছে সেই অঙ্কগুলো দেখো। 4-এর কি বলেছে? ও ছবি বলতে, ছবি দেখেছে, একটা ছবি এঁকেছে, এখানে ছবি দেওয়া আছে, তার নাম দেওয়া আছে ABC। এবার প্রথম প্রশ্ন অ নাম্বারে, ABC কী ধরনের ত্রিভুজ? ABC কী ধরনের ত্রিভুজ? এটা দেখে বোঝা যাচ্ছে এটা একটা সমকোণ আছে, এখানে 90 ডিগ্রি লম্ব আছে, তাহলে একটা কী লিখবো? সমকোণী ত্রিভুজ। দেখো এটা দেখে বোঝা যাচ্ছে যে একটু বিষমবাহু, কিন্তু বিষমবাহু থেকেও বড় কথা হলো এটা সমকোণ, তার জন্য আমরা সমকোণটাই লিখবো, সমকোণী ত্রিভুজ। এবার দেখো ABC এর মান কত? ABC এর মান তো আচ্ছা কোণ হবে, তাহলে কোণ ABC, কোণ ABC, কোণ ABC দেখো ABC, তাহলে মানে এই কোণটার মান কত? 90 ডিগ্রি। সমকোণ সবসময় লম্ব হয়, লম্ব মানে অলওয়েজ 90 ডিগ্রি, আমরা জানি, বহুতবার বলেছি, আমার আগের ভিডিওগুলো যারা দেখেছো সেখানে ডিটেলসে বলা আছে, এখন আমি আর বলছি না। দেখো প্রত্যেকটা কোণে যে লম্বটা থাকে, লম্ব ধরো এটা লম্ব হলে 90 ডিগ্রি করে ভাগ হয়, তাহলে এটা লম্ব, তাহলে ABC তো লম্ব, এখানে লম্ব হলে কত? 90 ডিগ্রি হবে। অতিভুজ চিহ্নিত করো। এই সমকোণের বিপরীতে যে বাহুটা থাকে সেটাকে বলে অতিভুজ, বা সমকোণী ত্রিভুজের সবথেকে বড় বাহু যেটা সেটাই হলো অতিভুজ। আর দুটোভাবে চিনবো তাহলে, সমকোণী ত্রিভুজের সবথেকে বড় বাহু যেটা সেটা অতিভুজ, এবং সমকোণী ত্রিভুজের যে বিপরীত দিকে থাকে তাকে বলে অতিভুজ। তাহলে অতিভুজ কি? AC সমান হলো অতিভুজ। আর কি বলেছে ইঙো নাম্বারে বাবা? ABC মানে এই কোণটা যোগ BCA যোগ CAB। আচ্ছা, তিনটে কোণের যোগফল বলেছে। আমি প্রতিদিন বা আগের অঙ্কটাতেও বলেছি যে একটা ত্রিভুজের পৃথিবীতে তুমি যেভাবে ত্রিভুজ আঁকো, যেখানে তুমি তোমার খাতায় ছোটো করে বড় করে ধরো এই একটা ত্রিভুজ আঁকলে বা এরকম ত্রিভুজ আঁকলে, যেভাবে তুমি যদি ত্রিভুজটা আঁকতে পারো পৃথিবীতে যে কোনোভাবে, তোমার খাতার উপরে যেখানে হোক সেখানে তুমি যেইভাবে ত্রিভুজ আঁকো না কেন, তার তিনটে কোণের মান অলওয়েজ 180 ডিগ্রি হতেই হবে। তাহলে এখানে দেখো সোজাসুজি না বলে ঘুরিয়ে বলেছে এই কোণটা যোগ এই কোণটা যোগ এই কোণটার মান কত, তাহলে লিখে দেবো সমান 180 ডিগ্রি। কেন কিনা আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের মান, তিনটে কোণের যোগফল সবসময় 180 ডিগ্রি হয়। ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট হচ্ছে খ নাম্বার। একজন ব্যবসায়ী 526 টাকা দামের 52টি ঘড়ি কিনলেন বাবা। প্রতিটি ঘড়ি 610 টাকায় বিক্রি করলেন। বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন? দেখো একটা ঘড়ি কিনেছিল, একটি ঘড়ির দাম কত? 526 টাকা। ওকে, এবার বিক্রি করেছে কততে? একটি ঘড়ি বিক্রি করেছে কত? 610 টাকাতে। তাহলে প্রতি ঘড়িতে, এটাতে কিনেছিল এটাতে বেচেছে, দেখো কিনেছে এই দামে বেচেছে এই দামে, তাহলে প্রতি ঘড়িতে লাভ কত? প্রতিটি ঘড়িতে লাভ হলো কত? 610 বিয়োগ 526, হ্যাঁ 6 আছে কত হলে 10 হবে, 4 হলে 2 আছে কত হলে 1 হবে, মানে 2, 9 হলে তার হাতের 1 8, আর এটা 5 6, এই হাতের একটা এখানে চলে আসবে, 0 হয়ে যাবে, 84 টাকা। তাহলে প্রতি ঘড়িতে 84 টাকা করে তিনি লাভ করেছে। বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন? তাহলে একটা ঘড়িতে যদি 84 টাকা করে লাভ পায়, মোট ঘড়ি কটা? 52টা। অতএব 52টি ঘড়িতে মোট টাকা বেশি পায়। এই 84 টাকা করেই তো বেশি না, তাহলে 84 টাকা করে কতগুলো বেশি? 52টা। তাহলে 84 গুণ 52 সমান কি লিখবো? 84 গুণ 50 যোগ 2 সমান 4 5 20 নামে 0, 5 8 40, 41 42, 4 5 20 নামে 0,
4 8 5 8 40 41 42 আর এই শূন্যটা বসে যাবে। আর 4 দুগুণে 8, 8 দুগুণে 16। এবার যোগ করে দাও 8 6 2 আর 1 3 4, 4368 এত টাকা। ক্লিয়ার? দেখো এই অঙ্কটা আমি করে দিয়েছি, ভিডিওটাকে অন না করে অঙ্ক করেছি। আবার বলছি, আমি ভুলে গেছিলাম ভিডিওটা অন করতে, তবু আমি বলে দিচ্ছি। তোমরা যদি আমার আচ্ছা বাদ দাও, এই অঙ্কটা দেখো, এইটা লিখেছিলাম প্রথমে, যে স্টেপ বাই স্টেপ শুধুমাত্র করে যাব আর একটা একটা করে ব্র্যাকেট তুলতে যাবো। দেখো এখানে 6 আর 4 10 লিখলাম, 10-এর থেকে 7 বিয়োগ দিলাম, দিয়ে পরের লাইন আবার সেম জিনিস লিখলাম, এই ব্র্যাকেটের ভিতরে কাজ করবো, 7 থেকে রেখে দিলাম, এইটুকু কাজ করে নিলাম, 10-এর থেকে 7 বিয়োগ দিলে 3 হয়ে গেল, এইটুকু রইলো। পরের লাইন আবার কী করবো, এইটুকুকে বিয়োগ দেবো, এটা লিখলাম, ভাগ থাকলো, ভাগের থেকে 4-এর থেকে 7 থেকে 3 বাদ দিলাম, 4 হয়ে গেল। পরের লাইনে কী করবো, 4 দুগুণে 8 ভাগ করে দেবো, জাস্ট 210 বিয়োগ 4 দুগুণে 8, এই 2 হলো, দিয়ে ভাগ হয়ে গেল। এবার সমান আবার কী হবে, 210 থেকে 2 বার 208 হয়ে গেল অঙ্কটা। ঠিক আছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, আমার ভুলে আমি দেখতে পাইনি বা বুঝতে পারিনি, ভিডিওটা অন না করে আমি অঙ্কটাকে করে দিয়েছিলাম। আর তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে, লাইক করবে। আর যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় এখানে, তাহলে আমাকে কমেন্টস করবে, সেই অঙ্কটা আমি করে এখানে পিন করে দেবো। ঠিক আছে, আর হলো তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না, লাইক করছো না। ঠিক আছে, তোমরা যদি লাইক বা সাবস্ক্রাইব করো তাহলে সেইটা আমার উৎসাহ বাড়বে, আর কমেন্টস করলে অবশ্যই। আর কোন বিষয়ের উপরে ভিডিও লাগবে সেটা তোমাদের যদি মনে হয় যে এইখান থেকে যদি আমি পড়ি তাহলে আমার সুবিধা হবে, তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে যে এই বিষয়ের উপরে ভিডিও দাও, দেন আমি সেই বিষয়ের উপরে ভিডিও দিয়ে দেবো। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কটা দেখো। ঘ 21 জন লোক একটি পুকুর খনন শুরু করলো। তারা 40 দিনে পুকুর খননের কাজ শেষ করবে বলে ঠিক করেছে। মানে 21 জনে 40 দিনে একটা পুকুরকে কাটতে পারবে, পুকুর কেটে কমপ্লিট করবে। কিন্তু 7 জন লোক অসুস্থ হয়ে পড়ায়, পুকুর খননের কাজটি কদিনে শেষ হবে? দেখো এখন যদি তোমার বাড়ি হচ্ছে, বাড়িতে মিস্ত্রি লাগাচ্ছ, মিস্ত্রি তোমার ধরো 10 জন লাগবে, তুমি সেখানে 6 জন লাগাচ্ছ, তাহলে তোমার ওই দিকে কী হবে, ঘরটা তৈরি হবে, ডিলে হবে, মানে ঘরটা বানাতে তোমার বেশি সময় লাগবে। সেরকম এখানেও সেম জিনিস, 21 জন লোক যদি 40 দিনে কাজ করে, এবার সময় মতন 21 জন আসলো না, কী হলো, 7 জন লোক আরও চলে গেল, 14 জন এখন কাজ করবে। তাহলে 14 জনে কি 40 দিনে কমপ্লিট করতে পারবে? অবশ্যই পারবে না, তাদের বেশি সময় লাগবে, তাই না, তারা তো মানুষ। এবার তাহলে দেখো যত বেশি জন লাগছে, আমার জন সংখ্যাটা লোক সংখ্যা যত বাড়বে তত আমার দিন পুকুরটা কাটতে তত কম সময় লাগবে। আর লোক সংখ্যা যত কম, মানে যত বেশি হবে, ধরো লোক সংখ্যা এখন কমে গেল, যেমন আমাদের এই অঙ্কটাতে হয়েছে, লোক সংখ্যা কমে গেলে আবার পুকুরটা কাটতে বেশি দিন লাগবে। ঠিক আছে, তাহলে সমস্যাটি হলো কী লিখবো আমরা, জন, আর এখানে লিখবো দিন। তাহলে জন কত, 21 জন লোক 40 দিনে একটি পুকুর কাটতে পারে। 7 জন লোক অসুস্থ, মানে 21 বিয়োগ 7 সমান 14। 14 জন লোক কদিনে কাটতে পারবে? তাহলে আমরা কি জানি, জন যদি বাড়ে, লোক যদি বাড়ে, দিন সংখ্যা তাহলে আমার কম লাগবে। অতএব লিখব জনের সাথে দিনের ব্যস্ত সম্পর্ক। অতএব 21 জনের লাগে 40 দিন। তাহলে ধরো 21 জন যদি 40 দিনে শেষ করতে পারে, তাহলে একজন লোক কত করবে? একজন লোকের তো কত দিন লাগবে তার ঠিক নেই, কী করে করবো? 40 গুণ 21, মানে 21 জন লোক যদি 40 দিনে করে, তাহলে একজন লোকে কত করবে? 40 গুণ 21 দিনে করবে, তাই না? মানে এটার মধ্যে গুণ হয়ে যাবে, যেহেতু ব্যস্ত সম্পর্ক। আর কি বলেছে আমার, 14 জন লোক, 14 জনের লাগবে কত? একজনের যদি এত লাগে, 40 গুণ 21, তাহলে 14 জনের কত? 14 জনকে ভাগ হবে, 7 দিয়ে কাটবো, 3 7 21, 7 গুণে 14 কাটবো 20, তাহলে 3 গুণে 6, 60 দিন। দেখো যেখানে 40 দিন লাগার কথা ছিল সেখানে এখন 60 দিন লাগছে। ওকে, এবার লাস্ট অঙ্ক, 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো। আচ্ছা, তোমরা স্কেল দিয়ে ব্যাসার্ধ বলে দিয়েছি, তার মানে কোনো ঝামেলা নেই। একটা বৃত্ত, একটা ব্যাসার্ধ নেবে, স্কেলটা ধরে 2.8 সেমি দৈর্ঘ্যের একটা ব্যাসার্ধ এখানে এঁকে নেবে প্রথমে, ফার্স্ট অফ অল, দিয়ে ধরো এখানে এঁকে নিলে, দিয়ে লিখলে 2.8 সেমি হলো। লিখে এবার সেখানে কাটা কম্পাস আছে তোমাদের, কাটা কম্পাসটা দুপাশে বসালে, সেই মাপটা এখানে বসিয়ে একটা বৃত্ত এঁকে দিলে সমান করে, তাহলে হয়ে যাবে এবার একটা বৃত্ত, 2.8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত হবে। এবার বৃত্তের আবার নাম দিতে বলেছে। আচ্ছা, ভেরি গুড, নাম আমি ধরো একটা ছোটো নাম দিলাম, ও দিলাম, এটা এবি দিলাম, এটা সিডি দিলাম। ওকে, না দিলেও হতো এটা, তবু আমি দিয়ে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে বৃত্তের নাম দাও কেন্দ্র, ও বিন্দু কেন্দ্র, তারপরে হলো জে, সিডি সমান জে, তারপরে বলেছে ব্যাস মানে পুরোটা, তাহলে এবি সমান ব্যাস। আর কি বলেছে, পরিধি বলবে, যে পরিধির কী করে নাম দেবে? আচ্ছা, এখানে দেখাবে যে এই বৃত্তের গায়ে যেটা থাকে, এই পুরোটাকে ঘুরে এসে এটাকে বলে পরিধি। প্রথমত আমরা এইগুলোকে আমরা এখানে দেখাবো, এটাকে বলবো ব্যাস,
এটাকে বলবো জ্যা, আর এই বিন্দুটাকে পয়েন্ট করে এখানে লিখবো কেন্দ্র। এভাবে বৃত্তের উপরে দেখিয়ে দেবো, ঠিক আছে, যেহেতু আমাদের পরিধি দেখাতে বলেছে, তো এটা আমাদের সুবিধা হবে। চলো, ভিডিওটা এখানে শেষ হলো। নেক্সট কমেন্টস করবে যে কোন কোন স্কুলে তোমাদের ভিডিও লাগবে, আমি কিন্তু সেই স্কুল অনুযায়ী দেবো।